জনদুর্ভোগের কথা না ভেবেই রাজধানী জুড়ে একসঙ্গে উন্নয়ন কাজ করার অভিযোগ। যখন তখন খোঁড়াখুড়ি, বেহাল সড়ক, জলজট আর যানজটে ক্ষুব্ধ নগরবাসী। প্রতি বছর জুন মাস আসলে পরে আপনি তাদের কাজ শুরু হয়, তাদের ফান্ড প্লেস হয়। 1-1.5 ঘন্টা প্রত্যেক দিন লেট হয়। স্কুলে যায়, স্কুলের গেট বন্ধ হয়ে যায়। গর্তের ভিতরেই পড়বো না, ক্লিয়ার কোনো জায়গা আছে? পানি তো ডুবা, এটা তো বোঝা যায় না। দায়সারা জবাব দুই সিটি কর্পোরেশনের। আলোচনা করছি যেটি বর্ষাকালে না হলেও চলবে, সেগুলোকে বর্ষার পরে করার জন্য সমন্বয় করে কাজটি করতে চাচ্ছি, যাতে করে উন্নয়নটাও হলো, আবার পাশাপাশি জনগণের কোনো ভোগান্তির কারণও হলো না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সততার কারণেই পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবেলা করা গেছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। অতি উৎসাহী রাজনীতিবিদদের কারণেই প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব, বলছেন সাবেক আমলারা। প্রবণতা পরিবর্তনের তাগিদ। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত। ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, দুদকে অর্থমন্ত্রী। দেশের সব মানুষ দুর্নীতিতে অংশগ্রহণ করে, অনেক সময় বাধ্য হয়ে দুর্নীতিতে অংশগ্রহণ করতে হয়। তদন্ত চলছে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও ব্যবসায়ী মুসা বিন শমশেরের মানবতা বিরোধী অপরাধের। এবং চলতি বছরের প্রথম 7 মাসে বিদেশ গেছেন 6.25 লাখ কর্মী। প্রতারণা বন্ধে দূতাবাসের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। জনদুর্ভোগের কথা না ভেবে উন্নয়ন কাজ করায় ভোগান্তি পোহান রাজধানীবাসী, এমন মন্তব্য ভুক্তভোগীদের। বছর জুড়ে অবিরাম রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নানা সমস্যা তৈরি হলেও সমাধানের জন্য কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না বলেও দাবি তাদের। নগরবিদরা বলছেন, জবাবদিহি নিশ্চিত না হওয়ায় দায়বদ্ধতা নেই কোনো সংস্থারই। তবে নগর কর্তৃপক্ষের দাবি, বর্ষা মৌসুমে রাস্তা কাটার প্রবণতা কমাতে নতুন প্রকল্পের অনুমোদন দেয়া বন্ধ রয়েছে। ফারুক মোল্লার ছবিতে দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই রাস্তায় বিভিন্ন উন্নয়ন কাজ চলছে বছরখানেক ধরে। বর্ষার আগে কাজ শেষ না হওয়ায় খুঁড়ে রাখা এই সড়কে ঝুঁকি নিয়ে চলতে হয় জনগণকে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কথা থাকলেও অসমাপ্ত প্রকল্পই এখন জলজট তৈরি করে দুর্ভোগ তৈরি করছে। কোন দিকে যাব? গর্তের ভিতরেই পড়বো না, ক্লিয়ার কোনো জায়গা আছে? পানি তো ডুবা, এটা তো বোঝা যায় না। টাইমলি দিতে পারি না, 1-1.5 ঘন্টা প্রত্যেক দিন লেট হয়। স্কুলে যায়, স্কুলের গেট বন্ধ হয়ে যায় এই রাস্তার কারণে। সিএনজি উল্টে যাচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে, আমরা তো এরকম মাঝে মাঝে এই ধরনের শিকার হচ্ছে। নগরবাসী জানান, বিভিন্ন সেবা সংস্থা প্রায় সারা বছরই উন্নয়ন কাজের জন্য রাস্তা কাটে। একই সড়ক মাসখানেকের ব্যবধানে বেশ কয়েকবার কাটারও নজির রয়েছে অনেক জায়গায়। তাদের অভিযোগ, কোনো প্রকল্পের কাজই নির্দিষ্ট সময়ে শেষ হয় না। ওয়াসা, ইলেকট্রিক, টিএনটি, এই যে সিটি কর্পোরেশন, একের পর এক চলতেই আছে। প্রতি বছর জুন মাস আসলে পরে আপনি তাদের কাজ শুরু হয়, তাদের ফান্ড প্লেস হয়। বর্ষার সিজনে এই কাজটা তো দরকার নাই, প্রয়োজন নাই। এরপরে বর্ষার সিজনে এই কাজটা বাংলাদেশে চলে। নগরবিদদের মন্তব্য, উন্নয়ন কাজের সমন্বয় ও তদারকির অভাব রয়েছে। জনদুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশনকে আরো কঠোরভাবে দায়িত্ব পালনের পরামর্শ তাদের। জনদুর্ভোগকে 1 নম্বর প্রাধান্য হিসেবে নিয়ে প্রকল্পগুলো তৈরি করা, প্রকল্পগুলো চলাকালীন সময় বিকল্প ব্যবস্থার তৈরি করা এবং প্রকল্পের সময় অনুযায়ী প্রকল্প শেষ করাটাই বাধ্যবাধকতার মধ্যে আনা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান, প্রত্যেকটি সংস্থার আলাদা কর্মপন্থার কারণে সমন্বয়ের উদ্যোগ ততটা কাজে আসে না। তাই গুরুত্ব বিবেচনা করে রাস্তা কাটার অনুমতি দেন তারা। আমাদের কাছে অনেক আবেদন পেন্ডিং হয়ে আছে। আমরা অপেক্ষা করছি যে যেটি আলোচনা করছি যেটি বর্ষাকালে না হলেও চলবে, একটু পরে করা যাবে, সেগুলোকে বর্ষার পরে করার জন্য। শুষ্ক মৌসুমে এটা একটা সমন্বয় করে কাজটি করতে চাচ্ছি, যাতে করে উন্নয়নটাও হলো, আবার পাশাপাশি জনগণের কোনো ভোগান্তির কারণও হলো না। ঢাকা উত্তরে প্রায় 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে, যা বেশিরভাগই সড়ক কেন্দ্রিক। এগুলো বেশ সময় সাপেক্ষ। তবে রাস্তা কাটা ও তা মেরামত করা নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
রিপোর্টে যেমনটি দেখছিলেন আপনারা যে রাজধানীতে এই বর্ষা মৌসুমেও বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়াখুড়ি চলছে, এতে দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে মিরপুরের রোকেয়া সরণির কাজীপাড়াতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেখানে লিমন, স্বাভাবিক সময়ের হিসেব ধরি আমি কিন্তু বলতে গেলে যে রোকেয়া সরণির মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়ার দিকে যেতে, কাজীপাড়া ঠিক একটু আগে আমি কিন্তু বলতে গেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আসলে এইখানটায় এই যে বিভিন্ন সেবামূলক সংস্থাগুলো বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলার কারণে যে সমস্যাটা হয়েছে যে এখানে কিন্তু আসলে রাস্তার অর্ধেকটাই বন্ধ রয়েছে এবং এটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা যদি দেখি প্রায় সেই আগারগাঁও থেকে শুরু হয়ে যদি আমরা হিসাব করি আগারগাঁওর পর থেকেই যে কিন্তু এই অবস্থা কিন্তু চলতে আছে এবং এই অবস্থা আগারগাঁও থেকে শুরু করে একদম মিরপুর পল্লবী 12 পর্যন্ত এবং রাস্তার উভয় পাশেই কিন্তু একই অবস্থা এবং এর কারণে কিন্তু যে সমস্যাগুলো হচ্ছে যে এই রাস্তায় স্বাভাবিকভাবেই গাড়ির প্রচন্ড চাপ এবং এই চাপটা কিন্তু এই মুহূর্তে আমি ওভাবে ঠিক না দেখাতে পারলেও এই চাপটা কিন্তু মূল যে বাড়ে সেটা কিন্তু আসলে সকালবেলা এবং বিকেলবেলা মূলত 4টার পর থেকে এবং সকাল 7টারও আগে থেকে আমরা দেখি এই রাস্তায় তীব্র যানজট এবং সেই থেকে কিন্তু 12টা 1টা পর্যন্ত টানা থাকে এবং এরপরে যদি আমরা বলি বিকেল 4টার পর থেকে রাত 12টা 1টা পর্যন্ত কিন্তু পুরো রাস্তায় যানজটে নাকাল অবস্থা হয়ে থাকে এবং এর কারণে কিন্তু এই শুধু যে এখানে যাত্রীরা এই যানজটে কষ্ট করছে তাই নয়, এখানে কিন্তু যে আরো যে এখানে স্থানীয়রা রয়েছেন বা আশেপাশে যে দোকানপাট রয়েছেন তারা যার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা অফিস আদালত রয়েছে তাদেরও কিন্তু আসলে সেই একই ধরনের সমস্যায় পড়তে হয় এবং তার শুধু যে যাতায়াতে না এখানে আসলে যারা বসবাস করে তাদেরও কিন্তু অস্বস্তিতে পোহাতে হয় বাসা থেকে বের হতে এবং বাড়িতে ঢুকতে। বিশেষ করে আমি যদি একটি বিষয় বলি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই চলমান যে এই কাজ চলতেছে কাজের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে কিন্তু আসলে এখানে মশা হচ্ছে এবং আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে কারণ কিছুটা সাধারণ মানুষের অসচেতনতা রয়েছে, তারা কিন্তু আসলে এই জায়গাটা যেহেতু ব্লক হয়ে আছে তারা কিন্তু এখানে এসে ময়লা ফেলছে এবং এইখানে বিভিন্ন বাড়ি থেকে এসে এখানে ময়লা ফেলছে যার ফলে কিন্তু স্থানীয় যেমনটি বলছিলাম দোকানপাট অফিস আদালত তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে, আশেপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশের উপরে সেই প্রভাবটি পড়ছে। এবং আরো একটি বিষয় যদি বলি যে বেশ কিছুদিন ধরে এই কাজ বন্ধ থাকার ফলে যে রাস্তা যে বন্ধ হয়ে আছে এখানে কিন্তু আসলে বিভিন্ন রাস্তার পাশে এই বন্ধ জায়গায় কিন্তু আমরা দেখি প্রায় কিন্তু দুর্ঘটনাও ঘটে। আসলে গত 3 দিনে যে টানা বর্ষণ গেল সেখানে কিন্তু বৃষ্টিতে এখানে পানি জমে পুরো রাস্তা কিন্তু জমে গেছে। এমনিতে স্বাভাবিক সময়ে এখানে পানি জমে এখন এই চলমান কাজের ফলে রাস্তা যে খানাখন্দ সৃষ্টি হয়েছে এরপরে কিন্তু এই পানি জমে এবং প্রায় দেখা যায় যে এই রাস্তাটিতে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটছে এবং খুব বড় ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত সেরকম খবর আমরা না পেলে আমরা কিন্তু প্রায় দেখছি 2-1জনকে আহত হতে। এবং শুধু এখানেই না আসলে পুরো আমি যেমনটি বলছিলাম আগারগাঁও থেকে মিরপুর 12 পর্যন্ত রাস্তার একই অবস্থা এবং যার ফলে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তো কবে এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। খুঁড়ে রাখা রাস্তার কারণে রাজধানীতে দুর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। এই বিষয়ে কাজীপাড়া থেকে জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। যাচ্ছি পরের প্রসঙ্গে। সততা ছিল বলেই পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরও সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আত্মত্যাগের মনোভাব নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে নেতাকর্মীদের কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধারাবাহিকতা আছে বলে আজকে মানুষ উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। আজকের বাংলাদেশকে বিশ্বে কখনোই আর ওই করুণার চোখে দেখে না, সম্মানের চোখে দেখে। পদ্মা সেতু নিয়ে যখন আমাদের উপর দুর্নাম দিতে চেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, আমরা সেটাকে প্রতিবাদ করতে পেরেছিলাম ওই একটা কারণ যে সততার শক্তি ছিল। 91 সাল থেকে আমরা কম্পিউটার ব্যবহার শুরু করি, জয়ের কাছেই শিখেছি। 2009-এর পরে এসে আমরা যে সাফল্য এনেছি তার প্রতিটি পরামর্শ জয়ই দিয়েছে। দোয়া চাই যে আমাদের 5টা ছেলে মেয়ে তারা মানুষের মতো মানুষ হয়েছে এবং আমি এটুকু মা হিসেবে বলতে পারি আমি 3বার প্রধানমন্ত্রী, কোনোদিন আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে কোনো রকম এই অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এসব নিয়ে তারা কিন্তু বিরক্ত করেনি। স্বেচ্ছাসেবক লীগের কাছে এটাই থাকবে আবেদন যে একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে, ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে।
দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম সেটাই চিন্তা করতে হবে। কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, কি দিতে পারলাম মানুষের জন্য সেটা একজন রাজনীতিবিদের জীবনের নীতি হতে হবে, আদর্শ হতে হবে। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইডিইবি ও সিপিএসসির যৌথ উদ্যোগে এক আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কওমি শিক্ষা ব্যবস্থাকে মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এছাড়া দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি। বাংলাদেশের জন্য একটি আধুনিক যুগোপযোগী শিক্ষা নীতিমালা গ্রহণ করেছি, সেখানেও আমরা কারিগরি শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছি। আমি 96 সালে যখন প্রথম সরকার গঠন করি তখন আমি দেখলাম কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীর হার ছিল মাত্র 1.8%। সরকারের নানাবিধ পরিকল্পনায় আমরা যে সমস্ত উদ্যোগ নিয়েছি তার ফলে এখন তা 14 ভাগে উন্নীত হয়েছে। 40 সালের মধ্যে 50 ভাগে উন্নীত করব, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের মাদ্রাসা শিক্ষা বিশেষ এবং কওমি মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সবগুলিকে আমাদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে আমাদের যুগোপযোগী শিক্ষা দিতে হবে, যেন তারাও যেন দূরে না থাকে, আমাদের মূল শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে তাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে পারে। কয়েকজন অতি উৎসাহী কর্মকর্তার কারণে পুরো প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন সাবেক আমলারা। তবে বরিশালের ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তারা। কোনো ব্যক্তি বা দল নয়, বরং সরকারের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান তাদের। পাশাপাশি রাজনৈতিক নেতাদের আমলা নির্ভরতা কমানোর তাগিদ সাবেক কর্মকর্তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। সম্প্রতি বরগুনায় এক ইউনোর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মানহানির মামলায় তোলপাড় পুরো দেশ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরে আসলে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। প্রশ্ন উঠে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে, যদিও এরই মধ্যে দুজন ডিসিকেই প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগঠন গড়ে তুলতেই হবে। সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা মনে করেন কয়েকজন আমলার এমন কর্মকাণ্ডে প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে বিশেষ ব্যক্তি বা মহলকে খুশি করতে তাদের অতি উৎসাহী মনোভাবকেই দুষছেন তারা। আমরা সবসময় বলি ব্ল্যাক শিপ বেরোয়, এরা ওই ব্ল্যাক শিপ ওইভাবে নিতে হবে। সবকিছু মিলে আমার কাছে প্রতীয়মান হয় চামচাগিরি, মানে অতি উৎসাহী একদিকে, অন্যদিকে নিজেদের আসল চেহারাটা প্রকাশ পেল, তাদের হিংস্র মনোভাব, আর আরেকদিকে মূর্খতা। কিছু সংখ্যক কর্মকর্তার মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে। যখন যারা থাকে সরকারের একটা অংশের মধ্যেও এই প্রবণতা থাকে যে কর্মকর্তারা তাদের দলমুখী বা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তার ব্যবহার করতে চান। তবে এ ঘটনায় তড়িৎ ব্যবস্থা নেয় কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে নিরুৎসাহিত করবে বলে মনে করেন তারা। পাশাপাশি আমলাদের ব্যবহার করে রাজনীতি না করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান তাদের। অপকর্ম করার আগে তারা 2-3 বার চিন্তা করবেন যে না, আমি এমন কিছু করতে পারি না যাতে আমার যে ইনস্টিটিউশন, ডেপুটি কমিশনার তো একটা ইনস্টিটিউশন, এই তার প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি নষ্ট হবে, এটা করবেন না কেউ। বঙ্গবন্ধু কখনো সরকারি কর্মচারীদের উপর নির্ভর করে রাজনীতি করেন নাই। শেরে বাংলা সরোয়ার্দী কখনো তাদের উপর নির্ভর করে রাজনীতি করেন নাই। তারা রাজনীতি করেছেন জনগণকে সাথে নিয়ে। তাহলে এই জাতীয় নেতারা কেন সরকারি অফিসারদের সাথে নিয়ে রাজনীতি করতে চান? এটা তো অযাচিত। সবকিছু ছাপিয়ে সরকার এমন অবস্থানে থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না বলেও মনে করেন তারা। অনুপাত্য দেওয়া হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। আগামী 8 থেকে 10 বছরের মধ্যে দেশে দুর্নীতি থাকবে না বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত, কিন্তু কারণ আমরা সবাই যদি এর মধ্যে না থাকতাম তাহলে দুর্নীতি চলতে পারত না। দুর্নীতি করেন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে, যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতাটা তাদের আছে এবং এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করেন। যে দুর্নীতি দমনের শ্রেষ্ঠ উপায় হল প্রযুক্তির সদ্ব্যবহার। একটু টেনিয়াস দুর্নীতি আস্তে আস্তে চলে যাবে। দুপুরের সময়ে আরো থাকছে মানব পাচার ও প্রতারণার অভিযোগে রাজধানীতে 4 নাইজেরিয়ান নাগরিক সহ 9 জন আটক।
প্রবল বর্ষণ এবং জোয়ারের মতো টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের ধস নেমেছে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করা যায়নি। বিশেষ করে চাল, গম, চিনির মতো ভোগ্যপণ্য খালাস না করে দিনের পর দিন বসে থাকতে হচ্ছে 100-রও বেশি মাদার ভেসেলকে। প্রতি জাহাজকে দিনে $14,000 করে জরিমানাও গুনতে হচ্ছে। রিপোর্ট করছেন কমল দে। দেশের 92% আমদানি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কন্টেইনারবাহী জাহাজগুলো বন্দরের প্রধান জেটিতে অবস্থান নিয়ে পণ্য খালাস করে, কিন্তু গভীরতার কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারে না সেগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটারের জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয়। তবে বৃষ্টি হলে পণ্য ভিজে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। এই অবস্থায় নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত এক সপ্তাহ টানা বৃষ্টি, সে সঙ্গে সাগর উত্তাল থাকায় বহির্নোঙরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে মূলত সাগরটা উত্তাল ছিল। নৌপথে আউটার অ্যাঙ্কারেজে কোনো জাহাজ লোডও হয় নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোনো বৃষ্টির কারণে কোনো জাহাজ আনলোড হয়নি। সাগরে প্রবল ঢেউ থাকায় কন্টেনার উঠানামায়ও মারাত্মক বিঘ্ন ঘটে, ফলে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েছেন। ইম্পোর্ট এক্সপোর্ট দুই দিকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর জাহাজের গড় সময় যেটা আমরা বলি সেটাকে কখনো 5 দিন 6 দিন থেকে বেড়ে 10-12 দিন পর্যন্ত হয়ে গেছে। এটা শুধুমাত্র যে ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করছে সেটা না, অর্থনীতির উপর একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তেছে। একদিকে আমরা ড্যামারেজ দিচ্ছি, আর আরেকদিকে আমাদের বিদেশে আমাদের একটা নেতিবাচক ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। লাগাতার বৃষ্টির কারণে বন্দরের পণ্য ওঠানামা যেমন ব্যাঘাত সৃষ্টি করেছে, তেমনি যন্ত্রপাতিও নষ্ট হয়েছে অনেক। যন্ত্রপাতি তো ইটস এ গ্রিজি, একটা গ্রিজ দেওয়া বা তৈলাক্ত ইসের মধ্যে চলে, এবং এটি যখন বৃষ্টিপাত বেশি হয় তখন দেখা যায় এর মসৃণ ভাবটি কমে যায়, তখন এটি বিকল হওয়ার রেট বেড়ে যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 111টি জাহাজের অবস্থান থাকলেও পণ্য খালাস করছে মাত্র 19টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে। ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে দুপুর 1টায় শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। সকাল 10:20 চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সিদ্দিকুরকে নিয়ে যাওয়া হয়। সরকারের প্রতিনিধি হিসেবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাহিদুল আহসান তার সঙ্গে ভারতে যান। কাল সকালে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় নামের একটি বিশেষায়িত হাসপাতালে সিদ্দিকুরের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। ঢাকা ছাড়ার আগে সিদ্দিকুরের ভাই ও মা দেশবাসীর কাছে দোয়া চান। 20 জুলাই রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ার শেলে সিদ্দিকুরের 2টি চোখই ক্ষতিগ্রস্ত হয়। দেশবাসী যে ভালোবাসা সমর্থন দিয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই, দোয়া চাই যেন আমি দেখতে পারি। আর আমার প্রথম আর্জি যেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে দেখতে পারি। আর বিশেষভাবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আমাকে খুব সাহায্য করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আগে যে চোখটা যেটা একটাই ব্যাডলি ড্যামেজ ছিল, ওটাই তো আমরা আশা করি না অন্য চোখটার ব্যাপারে। এখন আগে যেরকম একটু আলো দেখতেন, ওই আলোই দেখে। ওটা যাওয়ার পরে হয়তো আমরা সার্জারি প্ল্যান করার পরে বোঝা যাবে তার রেজাল্টটা কতটুকু আসছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অনুসন্ধান চলছে বলে জানায় সংস্থা। আজ রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার সহ সমন্বয়ক সানাউল হক। সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের 51 ও 52তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। 51তম প্রতিবেদনে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা সহ জোরপূর্বক শ্রম আদায়, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অপরাধে ময়মনসিংহ, শেরপুর জেলার 4 জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করা হয়। এছাড়া 52তম প্রতিবেদনে ধর্ষণ, গণহত্যা সহ আরও বেশ কিছু অপরাধের দায়ে যশোর ও নড়াইল জেলার 12 জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হয়েছে বলে সংস্থা জানায়। এ সময় তদন্ত সংস্থার সহ সমন্বয়ক সানাউল হক বলেন, মানবতা বিরোধী অপরাধের আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের মনোযোগের অভাব রয়েছে।
51তম তদন্ত প্রতিবেদন। ঘটনা ছিল 6 জনকে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা সহ জোরপূর্বক শ্রম আদায়। অভিযুক্তের সংখ্যা 4, গ্রেপ্তার 3। 52 নম্বর রিপোর্ট যেটা আমাদের, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং গণহত্যা। মুসাবিন সংসারের বিরুদ্ধে অনুসন্ধান জারি আছে। ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীদের পুনরায় জেরা করতে বেগম জিয়ার পক্ষে করা 3টি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে বেগম জিয়ার অনুপস্থিতিতে শুরু হয় এদিনের কার্যক্রমের শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীদের পুনরায় জেরা করার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে এই সংক্রান্ত 3টি আবেদনই খারিজ করে দেন আদালত। এদিন আদালতের অনুমতি না নিয়ে বিদেশ গমন করায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ব্যাপারে শুনানি হলেও কোনো আদেশ দেননি আদালত। একই সঙ্গে বেগম জিয়ার পক্ষে করা সময় আবেদন বিষয়েও কোনো সিদ্ধান্ত দেননি আদালত। রাজধানীর কদমতলী থানায় করা আলমগীর হোসেন হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জনের মধ্যে মোহাম্মদ জনি কারাগারে থাকলেও অপর 2 আসামি হাসান ও মনির হোসেন পলাতক রয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায় 2009 সালের 14 আগস্ট রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর শ্যামপুরে 4 থেকে 5 জন সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আলমগীর। এই ঘটনায় রাজধানীর কদমতলী থানায় একটি হত্যা মামলা করে তার স্ত্রী লায়লা আক্তার। পরে তদন্ত করে 3 জনকে আটক করে ওই বছর 22 নভেম্বর চার্জশিট দেয় পুলিশ। সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পিপি, এপিপি এবং জিপিদের নিয়োগের ক্ষমতা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়ার চিন্তা চলছে এবং তাদের বেতন বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান আইনমন্ত্রী। সরকারের একটা নীতিগত ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস হবে এবং ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিসটা যে 100% সব একদিনেই হয়ে যাবে তা না, আমরা ইন ফেজেস ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করব। আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা কাজ চলছে সেটা হচ্ছে যে বিজ্ঞ পিপি এবং বিজ্ঞ জিপিদের এবং এপিপি এজিপি সকলদের বেতন এবং ভাতা বাড়ানোর চিন্তা ভাবনা শুধু হচ্ছে না, এটা প্রস্তাব আকারে আসছে। এইসব বিষয়ে আমরা জেলা প্রশাসকদের অবগত করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের 1 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে তারা। আগের আলটিমেটাম অনুযায়ী সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করেছে শিক্ষার্থীরা। তবে এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়ায় ভিসির অপসারণের 1 দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলার 3টি গেটে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা না রাখা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। এদিকে ক্যাম্পাসে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হজ যাত্রার 4র্থ দিনেও অভিযোগের কমতি নেই সরকারিভাবে হজ পালন করতে যাওয়া যাত্রীদের। বিশেষ করে ব্যাগ সরবরাহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করছেন তারা। তবে সঠিক সময়েই ছেড়ে গেছে দিনের প্রথম হজ ফ্লাইট। সকাল 10:30টায় 418 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ছেড়ে যায়। এছাড়া 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট দুপুরে ঢাকা ছাড়ে। এ নিয়ে গত 4 দিনে সরকারিভাবে এ পর্যন্ত 4100 যাত্রী হজ পালনের জন্য ঢাকা ছেড়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন যাত্রী হজ পালন করতে সৌদি আরব যাবার কথা রয়েছে। এর মধ্যে 4200 জন যাবে সরকারি উদ্যোগে। তারিখ যারা তারা ব্যাগ পাচ্ছে,
সাথে সাথে তারা ব্যাক পাচ্ছে না, এই কারণে এই ভোগান্তিটা হচ্ছে। সম্ভবত ডেড ওয়ারি দিলে এই সমস্যাটা হতো না। এটা যদি সরকারিভাবে আরো কোনো সুযোগ সুবিধা দিত বা মল্লিমের মাধ্যমে একবারে স্লিপগুলো নিয়ে দিত, তাহলে এতগুলো লোকের আর কষ্ট হতো না। ওনারা যদি 4 জন কন্ট্রাক্টরকে এটা টেন্ডার দিত তাহলে আরো সহজতরে আসে যেত। যাচ্ছি আল্লাহর হেফাজতে, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজতে রাখে এবং গোটা বিশ্ববাসীকে যেন হেফাজতে রাখে। দেশবাসীর জন্য ইনশাল্লাহ দোয়া করব, আপনাদের সকলের জন্য দোয়া করব, আপনারা আমাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন বেশি বেশি। এই মুহূর্তে আশকোনার হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। কবির, আজকে এই হজ যাত্রার চতুর্থ দিন, এই চতুর্থ দিনে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশকোনার এই হজ ক্যাম্পে পুরোপুরি আসলে একেবারে মুখর হয়ে উঠেছে হজ যাত্রীদের পদচারণায়। ঠিক আমার পেছনে ইমিগ্রেশন রুম, এই ইমিগ্রেশন রুমে কিন্তু তাদের যেই প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেই প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু তারা আসলে এখানে চেক ইন করাচ্ছেন এবং এখানে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা সরাসরি বিমানের উদ্দেশ্যে অর্থাৎ সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার জন্য এয়ারপোর্টে চলে যাবেন এখান থেকে সরাসরি। তো এখানে সকাল থেকে আমরা রয়েছি, সকালে দেখতে পাচ্ছি যে এই ইমিগ্রেশন রুমে এখন আসলে সকাল 10:30টায় সরকারিভাবে যেই সরকারি ব্যবস্থাপনায় যেই একটি ফ্লাইট ছিল সেটি ছেড়ে গিয়েছে 418 জন যাত্রী নিয়ে এবং দুপুর 2টায় সময় আরেকটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট, সেটিও 419 জন যাত্রী নিয়ে ছেড়ে চলে গিয়েছে। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ফ্লাইটগুলো আসলে সঠিক সময়ে এখান থেকে চলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এছাড়া এখন যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো আসলে বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে এরা এখন আসলে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে হাজিরা তাদের যেই হজ যাত্রীরা তাদের নির্দিষ্ট ইহরাম বেঁধে তারা আসলে এখন এই ইমিগ্রেশন রুমে ঢুকছেন এবং তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে ভিসা, পাসপোর্ট, তাদের পরিচয়পত্র সবকিছু তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করে তারা আসলে শেষ মুহূর্তে একেবারে বিমানবন্দরের উদ্দেশ্যে তারা আসলে যাত্রা করবেন এখান থেকে। এছাড়া হজ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যারা গমনেচ্ছুক তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ইহরাম বাঁধার পরে কিন্তু তাদের মধ্যে যে একটা অনুভূতি কাজ করছে, সাদা শুভ্রতা বা পবিত্র অনুভূতি কাজ করছে, সেই পবিত্র অনুভূতি তারা ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা বলছেন যে দেশ ও জাতির জন্য বিশ্ববাসীর জন্য তারা আসলে দোয়া করবেন, পাশাপাশি দেশের শান্তি সমৃদ্ধির জন্য তারা দোয়া করবেন, পরিবার পরিজন সবার যেন উন্নতি হয়, দেশে যেন শান্তি বিরাজ করে, দেশের যেন উন্নতি হয়, অর্থনৈতিক ভাবে দেশ যাতে এগিয়ে যায় সেই দোয়ায় তারা আসলে সেখানে গিয়ে করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কবির, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম জানাচ্ছিলেন আশকোনার হজ ক্যাম্প থেকে হজ যাত্রার চতুর্থ দিনের খবর। রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসার প্রধান কার্যালয়ে রাজধানীর জলাবদ্ধতা, জলজট ইত্যাদি বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুযোগ পায় না, আর তখন তো পাম্প চালানো শুরু হয়ে যায়। পাম্প চালানো শুরু হয়ে গেলে যেই রেটে ওইটা খালি হতে থাকে, যদি বৃষ্টির রেটটা ঠিক ওর কাছাকাছি হয় তাহলে ওর বৃষ্টি পানিটা ওর ঢুকতে থাকবে এবং আমার ঠিক কোনো জায়গার জলজট হওয়ার কথা না। এবং তাই কিন্তু আমরা করছিলাম প্র্যাকটিস, কিন্তু কালকে এটা সবকিছু ফেল, বিকজ কোথায় আপনার আর খালি, কারণ 3 দিনের নর্মাল বৃষ্টিতেই তো আমার ওটা ভরা, কাজে আমার জলাধার কিছু নাই। আর যেটা আমরা বারে বারে বলি, আপনারাও বলেন, কারণ আপনারা তো সবাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পিপল, যে আমাদের তো আসলেই জলাধার নাই ঢাকা শহরে। আমার পানিটা ধরে রাখতে হবে, তো রাস্তায় তো পানি ধরে রাখতেছে, দুঃখজনক, কিন্তু অন্য কোথাও তো ধরার জায়গা নাই। তো বৃষ্টি হলে কোথাও না কোথাও পানিকে ধরতে দিতে হবে, এটা তো স্বাভাবিক। তারপরে তো ধরেন আমাদের খালগুলো, এটা আপনারা আবার একই কথা আমি রিপিট করতে চাই না, বহুবার আমিও বলেছি যে কয়টা অবশিষ্ট খাল আছে সেগুলোকে আমরা মেনটেন করি। তারপরে আবার দেখেন খালগুলোর মধ্যে আমরা পরিষ্কার করে আসি প্রত্যেক বছরই, কিন্তু পরিষ্কার করে কয়দিন খালটাকে রাখা যায়? তার মানে খালের মধ্যে সমস্ত হলো সলিড ওয়েস্ট পড়া আছে। তো আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যতক্ষণ পর্যন্ত 100% আমরা কেউ করতে না পারবো, এটা যদিও সিটি কর্পোরেশনের, আমি কাউকে কোনো করছি না, ব্লেম না, মানে এটা 100% ম্যানেজ তো হচ্ছে না, এটা ফ্যাক্ট, যে হাউ মেনি পার্সেন্ট আমরা ঢাকা সিটি কর্পোরেশনগুলো ম্যানেজ করতে পারে, কত পার্সেন্ট ম্যানেজ করতে পারে না। তার মানে ওইটাকে অ্যান্ড ফর গুড ইনফরমেশন আমি জানি যে দে আর ট্রাইং হার্ড, নতুন তারা ইনসিনারেশন বা ইত্যাদি করে 100% যাতে সলিড ওয়েস্টটা ম্যানেজ করা যায় তার দিকে এগোচ্ছে।
হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি আমি এক্সাক্ট ফিগার না, এটা আপনাদের জানার কথা যে এটা বোধ হয় 60% থেকে 70% কালেক্ট করতে পারে, বাট ইট ইজ মানে আমার ফিগারটা মে নট বি দ্য রাইট ফিগার, অ্যাপ্রক্সিমেটলি বা এখন বোধহয়। ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে রাজধানীর জলাবদ্ধতা এবং জলজট পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম। দুপুরের সময় আরো থাকছে। বন্যায় ভাসছে ভারতের বিভিন্ন অঞ্চল। গুজরাট ও আসামে অন্তত 200 জনের মৃত্যু। এবং চট্টগ্রামে অজি প্রতিনিধি দলের ভেন্যু পরিদর্শন, নিরাপত্তা নিয়ে সন্তোষ। টিম অস্ট্রেলিয়ার সফরের বিষয়ে আশাবাদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসকরাই যখনই চাইবেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডিসি সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসকদের কাজ করারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যখন যাকে চাবে, মানে জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি, পুলিশ, আনসার, যখন যাকে চাবে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে, আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। যখনই আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে মেসেজ দেওয়া কিংবা তাদের প্রয়োজন মনে করবেন, তাদের সঙ্গে মিটিং করে বসে আপনারা কাজ করবেন। অবৈধভাবে বাংলাদেশে বসবাসরত আফ্রিকান নাগরিকদের ব্যাপারে শিগগিরই বড় ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 নাইজেরিয়ান নাগরিক সহ 7 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। গোয়েন্দারা বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কিছু কিছু আফ্রিকান নাগরিক তাদের পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র নষ্ট করে ফেলায় তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। রিপোর্ট খান মোহাম্মদ রুমেলের। গোয়েন্দা কর্মকর্তারা জানান, নামকরা কোনো কোম্পানির লটারিতে মোটা অঙ্কের টাকা জিতেছেন কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থার পুরস্কার পেয়েছেন বলে মানুষকে SMS কিংবা ইমেল করে এই চক্রটি। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে বন্ধুত্বের পর ব্যবসার প্রস্তাব দিয়েও যোগাযোগ করে তারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে কেউ যোগাযোগ করলে কৌশলে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। আর এ কাজে বিদেশিদের সঙ্গে জড়িত আছে বেশ কজন বাংলাদেশি নাগরিকও। আফ্রিকান পিপল যারা এখানে ক্রাইম করে, তারা এই দেশে আসার পরে তার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন সে পাসপোর্টটা ডিসঅ্যাপিয়ার করে ফেলে, হয় ছিঁড়ে ফেলে অথবা লুকিয়ে ফেলে। তখন তাকে যখন আমরা ধরি, অ্যারেস্ট করি, অ্যারেস্ট করার সময় তার কাছে কোনো পাওয়া যায় না, কি বলে কোনো ডকুমেন্টস নাই। আমরা খুব অচিরেই একটা বড় ড্রাইভ দেব পুরো ঢাকা শহরে, যে কত সংখ্যক মানে বিদেশি অবৈধভাবে উইদাউট ভিসা আমাদের দেশে এই ঢাকা শহরে অবস্থান করতেছে, একটা সাইমালটেনিয়াস ড্রাইভ দেব, দিয়ে ওদেরকে ধরার চেষ্টা করব। এবং এই চক্রের সবার নামেই বিভিন্ন ব্যাংকে 10 থেকে 12টি করে অ্যাকাউন্ট রয়েছে বলে জানায় পুলিশ। এক্ষেত্রে ব্যাংকের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। ব্যাংকের যুগ সাজসটা আমরা এই মুহূর্তে এইভাবে বলতে পারবো না, কনক্রিট এভিডেন্স ছাড়া এইভাবে মন্তব্য করাটা ঠিক হবে না। তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কি, তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে তাদের কি নীতিমালা আছে, কি প্রসিডিউর তারা মেনটেন করে, এই বিষয়গুলো আসলে খুঁজে দেখতে হবে। এছাড়া আলাদা একটি অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে মানব পাচার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সরকারের অনুমতি ছাড়া পোশাকের ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড 2018 সালের পরও 3 বছর বাংলাদেশে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, পোশাক শিল্পে কর্মপরিবেশ উন্নয়ন হয়েছে, কিন্তু এখনো বিদেশি ক্রেতারা পণ্যের দাম বাড়াচ্ছে না। ইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি বা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য বিল্ডিং। রানা প্লাজা ধসের পর 2টি ক্রেতা জোট বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে। এর মধ্যে অ্যাকর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা 2018 সালের মে মাসে। তার আগেই 2021 সাল পর্যন্ত তারা বাংলাদেশে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সাথে আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। 2018 সালে মেয়াদ শেষে এ বিষয়ে আলোচনা হতে পারে। কর্মপরিবেশ আমরা আগের চেয়ে উন্নত করেছি, কিন্তু এখনো পোশাকের দাম বাড়ায়নি বিদেশি ক্রেতারা, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। পানি সরবরাহ, স্যানিটেশন ও পানি সম্পদ ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে 29 ও 30 জুলাই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক
ঢাকা পানি সম্মেলন হবে 2017 অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সম্মেলনে বিশ্বের 27টি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলেও তিনি জানান। সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের 27টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পানি সরবরাহ, স্যানিটেশন এবং পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং এর সমাধানের উপায় বের করতে নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার সুযোগ সৃষ্টির মাধ্যমে SDG 6 এর লক্ষ্যমাত্রা অর্জনে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা এই সম্মেলনের অন্যতম আরেকটি উদ্দেশ্য। এবার দেশের বাইরের খবর। বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সিগারেট এবং তামাকজাত পণ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর হিসেব অনুযায়ী ধূমপান ও তামাকের কারণে প্রতি বছর অন্তত 70 লাখ মানুষ মারা যাচ্ছেন। এছাড়াও এর কারণে স্বাস্থ্যসেবা খাত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর পরিমাণ 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে তামাক বিরোধী ব্যাপক প্রচারণা সত্ত্বেও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের মধ্যে তামাকের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে TM মামুনের ক্যামেরায় শিয়াবুদ্দিন কিসলুর রিপোর্ট। ধূমপান ও তামাকজাত পণ্য সেবনের ফলে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা সত্ত্বেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিগারেট ও তামাক পণ্যের ব্যবহার বেড়েছে। যুক্তরাষ্ট্রে তামাক বিরোধী জনসচেতনতা সত্ত্বেও প্রবাসীদের উদাসীনতা উদ্বেগজনক। যখন আমরা বাইরে ধূমপান করে রুমের ভিতর ঢুকি, মুখ থেকে যখন গন্ধ বের হয়, কাপড় চোপড় থেকে যখন একটা গন্ধ বের হয়, তখন আমাদের বাচ্চারা সেটা খুবই খারাপভাবে নেয়। অনেকে ছাড়তে চায়, হ্যাঁ, ভালো পরামর্শ পায় না। তো যদি ডাক্তাররা এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন তারা যদি একটু বুঝিয়ে বলেন এটার ক্ষতিকর দিকটা, তাহলে খুবই ভালো হয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তাদের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে ধূমপান ও তামাকের কারণে প্রতি বছর অন্তত 70 লাখ মানুষ মারা যাচ্ছেন, যা বিশ্বে মৃত্যুর মহামারী সৃষ্টি করছে। প্রতিবেদনে তাদের নির্দেশনা কার্যকরের পাশাপাশি তামাক পণ্যের অবৈধ বাণিজ্য বন্ধের আহ্বান জানানো হয়। সংস্থার এই প্রতিবেদন পর্যালোচনা করে জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে বিশ্বে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণকে টেকসই উন্নয়ন এজেন্ডা 2030 বাস্তবায়নের অন্যতম প্রধান বিষয় হিসেবে চিহ্নিত করেছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। নিউ ইয়র্কের ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের পঞ্চবার্ষিকী পর্যালোচনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকারী অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত বিশ্বে ক্ষুধা ও দারিদ্র্য সৃষ্টির জন্য তামাকজাত পণ্যকে দায়ী করেন। তামাক জাতীয় পণ্য ব্যবহারের ফলে স্বাস্থ্য খাত থেকেও তো বেশ খরচ হচ্ছে, সেই খরচটাও তো একসময় কমে যাবে যদি এই প্রবলেমটাই কমে যায়। আর জনস্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি যতই যা কিছু করেন না কেন, কোনো লাভ হবে না। বিশ্বের 30 থেকে 70 বছর বয়সী 1.5 কোটি মানুষের মৃত্যু ছাড়াও মোট মৃত্যুর শতকরা 70% জন্য দায়ী তামাকজাত পণ্য। এছাড়া নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর 80% অকাল মৃত্যু ও গর্ভকালীন জটিলতার জন্য দায়ী এই নীরব ঘাতক। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 200 জনে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে গুজরাটে। রাজ্যটিতে এ পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 110 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 36,000 বন্যা কবলিত মানুষকে। এদিকে বন্যায় উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে। ভারতে সাম্প্রতিককালের ভয়াবহ এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্য। যতই দিন যাচ্ছে ততই যেন বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। চারিদিকে শুধু পানি আর পানি। ঘরবাড়ি, গবাদি পশুর পাশাপাশি বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যের বেশিরভাগ অবকাঠামো ও স্থাপনা। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। কর্তৃপক্ষ জানায়, গত প্রায় 1 মাসে রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এছাড়াও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনো স্থানীয় নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থার মধ্যেই বুধবার রাজ্যের বনসকণ্ঠ জেলার বন্যা কবলিত একটি এলাকা থেকে একই পরিবারের অন্তত 17 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো পানির নিচে কাদামাটির ভেতর থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। অন্যান্য এলাকা থেকে উদ্ধার করা হয় আরো অন্তত 12টি মৃতদেহ। বন্যা কবলিতদের উদ্ধারে হেলিকপ্টারে করে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
গত কয়েকদিনে আমরা অন্তত 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছি। বন্যা কবলিতদের প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। বুধবার হেলিকপ্টার করে গুজরাটের বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রাকৃতিক এ দুর্যোগের সময় সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বন্যা দুর্গতদের সাহায্যে প্রয়োজনীয় ত্রাণ সহায়তার পাশাপাশি রাজ্যের ত্রাণ তহবিলে অর্থ সহায়তার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী জি ভারতের কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই রাজ্যের ত্রাণ তহবিলে 500 কোটি রুপি সহায়তা প্রদান করবে। পুরো রাজ্যে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে জরিপ চালানো হবে। জরিপের পরপরই এক্ষেত্রে সরকার সব ধরনের দাবি পূরণ করবে। এদিকে গুজরাটে পরিস্থিতির অবনতি হলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও রাজ্যটিতে এখনো পানিবন্দী রয়েছেন হাজার হাজার মানুষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার। বন্যার কারণে মশার উপদ্রব বেড়ে রাজ্যের কয়েকটি জেলায় দেখা দিয়েছে ডেঙ্গুর সংক্রমণ। আসাম ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুর রাজ্য এবং পূর্বাঞ্চলীয় ওড়িশা ও বিহারেও চলমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। চট্টগ্রামে ভেন্যু পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান পর্যবেক্ষক দল। চট্টগ্রামে ভেন্যু পরিদর্শন করে টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। সকালে প্রতিনিধি দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, অজি দলের থাকার জন্য হোটেল ও মাঠে যাবার যাতায়াত ব্যবস্থার বিভিন্ন দিক পরিদর্শন করেন। সার্বিক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি না থাকায় সাংবাদিকদের নিজেদের সন্তুষ্টির কথা জানান অজির নিরাপত্তা পর্যবেক্ষক দলের সদস্য গেভিন ডোবে। অস্ট্রেলিয়া টিমের বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদী বলেও জানিয়েছেন সফররত অজি পর্যবেক্ষক দলের এই সদস্য। আমরা ঢাকার পরে চট্টগ্রামে এসেছি। ঢাকার সবকিছুই দারুণ ছিল, আর এই চট্টগ্রামেও আমরা সেটাই পেয়েছি। আমার মনে হয় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের বিষয়ে সবকিছুই এখন ইতিবাচক। আমরা এই সফরের বিষয়ে পুরোপুরি আশাবাদী। নিরাপত্তা পরিকল্পনাটা তাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছি। তারা সেখানে তাদের সন্তোষ প্রকাশ করেছেন। স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে পুলিশ নিরাপত্তার লেয়ারটা কিভাবে ফিজিক্যালি তারা দেখেছে। এর পাশাপাশি আমরা ইভিকুয়েশন প্ল্যান যেটা আছে সেটা নিয়ে আলোচনা করেছি। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনদুর্ভোগের কথা না ভেবেই রাজধানী জুড়ে একসঙ্গে উন্নয়ন কাজ করার অভিযোগ। খোঁড়াখুড়ি, জলজট আর যানজটে ক্ষুব্ধ নগরবাসী। প্রতি বছর জুন মাস আসলে পরে আপনি তাদের কাজ শুরু হয়, তাদের ফান্ড প্লেস হয়। গর্তের ভিতরেই পড়বো না, ক্লিয়ার কোনো জায়গা আছে, পানি তো ডুবা, এটা তো বোঝা যায় না। সততার কারণেই পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবেলা করা গেছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী আত্মত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করার আহ্বান। অতি উৎসাহী রাজনীতিবিদদের কারণে প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব, বলছেন সাবেক আমলারা। প্রবণতা পরিবর্তনের তাগিদ। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত। ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, দুদকে অর্থমন্ত্রী। দেশের সব মানুষ দুর্নীতিতে অংশগ্রহণ করে। দুর্নীতি করেন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে। এবং তদন্ত চলছে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও ব্যবসায়ী মুসা বিন শমশেদের মানবতা বিরোধী অপরাধের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।